এখন আমরা জানবো ডি ব্লক সম্পর্কে। এখান থেকে সৃজনশীলতার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি। এতক্ষণ যতগুলো পড়াচ্ছি ওগুলো খ নাম্বারে শিওর আসবে, কিন্তু এখন যেগুলো পড়বো এটা সৃজনশীলের বড় বড় সৃজনশীল আসার সম্ভাবনা সর্বাধিক। তো এখন আমরা জানবো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল কি এটা বলতে পারবা? ডি ব্লক মৌল হচ্ছে শেষ পরমাণু মৌল যার সর্বশেষ কক্ষপথে এর ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, বা সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, তাকে ডি ব্লক বলে। ডি ব্লক বুঝার সাথে সাথে আরেকটা জিনিস আমাদের বুঝতে হয়, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। তোর মৌল, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল হচ্ছে সে সকল মৌল, যে সকল মৌলগুলার, সে সকল মৌল না, সেটা হচ্ছে যে উম, এটা হচ্ছে ডি ব্লকের একটা অংশ, কিন্তু ডি ব্লকের সবগুলা পরমাণু কিন্তু অবস্থান্তর মৌল না। যে সকল ডি ব্লক মৌলের, আমি সংজ্ঞাটা লিখিয়ে দিই কারণ কি সবাই ভুল করে, যে সকল ডি ব্লক মৌলের এর একটি স্থিতিশীল আয়ন, একটি স্থিতিশীল আয়নে ডি ব্লক, ডি অরবিটাল টি or বিটাল টি, ডি অরবিটালটি কি থাকবে? আমাদের ডি অরবিটালটি অপূর্ণ থাকবে। পূর্ণ থাকলেও হবে না, আর খালি থাকলেও হবে না, অপূর্ণ থাকতে হবে। দেখেন, মানে কি ডি ওয়ান থেকে ডি নাইন থাকবে, ডি টেনও হতে পারে না, ডি জিরো হতে পারে না, সে সকল মৌল সম্পর্কে অবস্থান্তর মৌল বলে। তো আগে আমরা কিছু এক্সাম্পল জেনে নিই। স্ক্যান্ডিয়াম সে 21, এটা একটা। তারপরে হচ্ছে আয়রন, আয়রনের পরে জিঙ্ক। এই তিনটা আমাদেরকে ভালো করে জানলেই হবে। তারপরে হচ্ছে 26 এটা, আর জিঙ্কের হচ্ছে 30। এগুলা জানতে হবে। এখানে পাশে আরেকটা জিনিস জানতে হবে, কফার, যেটা হচ্ছে 29। কফার নিয়েও তোমাদের একটু কনফিউশন হয়। তো জিঙ্ক, জিঙ্কের মধ্যে কি করি? জিঙ্ক হচ্ছে আমরা আগে আর আর্গনটা লিখে নিই 18 গেলে। 18 পরে এবার হচ্ছে আমাদের 4s2 3d1। এটা অবশ্যই ডি ব্লক মূল থাকি, সরাসরি লিখুন ডি ব্লকে প্রবেশ করছে। এখানেও একই রকম ভাবে আর্গন নিলাম। আর্গন নেওয়ার পরে 4s2 3d6, কারণ কি আর্গন মানে কত, 18। তারপরে হচ্ছে এখানেও আর্গন নিলাম। এখানে হলো 4s2, 20 মিলছে, 3d10 এখানেও মিলছে। এবার একটা জিনিস, এটার মধ্যে আমি দুইটা জিনিসে দেখাবো আর্গন। তারপরে হচ্ছে 4s1 3d10। হ্যাঁ, এখানে একটু এটা অলওয়েজ ইয়াতে লিখতে হয়, কি বলে আমাদেরকে একটু ব্যতিক্রম না, এটা আমরা জানি আপা অনেকে এটা মানে না। এখানে 2 হয়, 3d9 হয়, কিন্তু আমরা জানি ডি অরবিটালটি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে সেটা বেশি স্টেবল হয়, তাই এটা একটা ইলেকট্রন দিয়ে দেয় এবং এই ইলেকট্রন বিন্যাসটা লাভ করে। এবার এগুলা সবগুলো ডি ব্লক মূলক, কারণ কি এর সর্বশেষ ইলেকট্রনটি ডি ব্লকে প্রবেশ করছে, ডি অরবিটালে প্রবেশ করছে। কিন্তু এখন আমাদের কমপ্লিট হয় না, এটা কি অবস্থান্তর মৌল কি না। অবস্থান্তর মৌল কিনা এটা জানতে হলে আমাকে লাগবে আয়ন। তো স্ক্যান্ডিয়ামের সবচেয়ে স্থিতিশীল আয়নটা হচ্ছে 3+। 3+ হলে কি হয় জানো? এখানে হচ্ছে আর্গন, আগে ইলেকট্রন, অলওয়েজ মনে রাখবা ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, কিন্তু যখন ইলেকট্রন ছাড়ে তখন সর্বশেষ কক্ষপথ থেকে ছাড়ে। আগে এখান থেকে ছাড়বে 0, 3d0। এবার দেখো এখানে ডিটা জিরো গেছে, তাহলে কি এটা অবস্থান্তর মৌল হবে? কখনোই না। কারণটা কি, ডি শূন্য হতে পারবে না, ডি পরিপূর্ণ হতে পারবে না, ডি হতে হবে অর্ধ অপূর্ণ। হ্যাঁ। তো আয়রন, আয়রনের দুইটা আয়ন আছে, Fe2+, Fe3+। 26, 26, এখানে আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। Fe2+ স্টেবল নাকি Fe3+ স্টেবল? আর দিলাম এখানে, তাহলে কোনখান থেকে আগে ছাড়বে? 4s থেকে, 3d6। এবার 4s0, 3d5। এবার এখান থেকে বলো, এখানে আয়নের মধ্যে ডি অরবিটাল কি অর্ধপূর্ণ? হ্যাঁ, একটার মধ্যে অর্ধপূর্ণ আছে। অপূর্ণ, দুটোটার মধ্যে অপূর্ণ। একটার মধ্যে কি খালি আছে ডি অরবিটাল? না। একটাও কি পরিপূর্ণ আছে? না। তাহলে এটা কি অবস্থান্তরমূলক। কিন্তু এখানের মধ্যে কে স্টেবল বেশি, এটা আলাদা কোশ্চেন। এখানে এফি
3+ স্টেবল। তোমরা দেখে বলতে পারবা কেন? হ্যাঁ, দেখে বলতে পারবা, কারণ কি এটা অর্ধপূর্ণ আছে, স্টেবল। এবার জিঙ্কের স্থিতিশীল আয়নটা নিই। আর আর্গন Fe স্থিতিশীল আয়ন হচ্ছে 2+, Fe3D10। এখানে তো কিছু হওয়ার কথা না, তাহলে এখানে হইতেছে কি? এখানে হচ্ছে, এখানে পরিপূর্ণ আছে, পরিপূর্ণ হলেও সেটা আমাদের অবস্থান্তর মূল হবে না, অপূর্ণ থাকতে হবে। তাহলে জিঙ্কও আমাদের ইয়া না, স্ক্যান্ডিয়ামও না। তারপর স্ক্যান্ডিয়ামের পর থেকেই শুরু হবে টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, তারপর হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল। হুম। তারপরে হচ্ছে কপার, জিঙ্ক, এগুলো হচ্ছে আমাদের, জিঙ্ক না, কপার পর্যন্ত, মানে 4 নম্বর গ্রুপ থেকে 11 নম্বর গ্রুপ পর্যন্ত সবাই হচ্ছে অবস্থান্তর মৌল। এবার শুনো, এবার একটা জিনিস মাথায় রাখতে হবে এটার ক্ষেত্রে, এটার একটা আয়ন আছে কপার প্লাস। এবার দেখো কপার প্লাস হলে কি হবে? আর্গন 4s0, 3D10। কি রে, এটাও তো তাহলে অবস্থান্তর মৌল না, তাহলে কেমন হবে? কিন্তু এখানে সংজ্ঞার মধ্যে আমি লিখছি একটি স্থিতিশীল আয়ন। এগুলা সবগুলারে একটি আয়নে আছে, কপার আর স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের একটা আয়ন আছে, কিন্তু কপারে আরেকটা আয়ন আছে, কপার 2+। এক, এখানে হচ্ছে প্রথমে আর্গন, তারপরে হচ্ছে 4s0, 3D9। এবার নিয়মটা মানছে, হ্যাঁ কপার, তাহলে কপার 2+ আয়নটা কারণেই সেটা স্থিতিশীল, মানে আয়নে আমাদের ডি অরবিটালটি অপূর্ণ থাকে, এই জন্য এটা অবস্থান্তরমূলক। এবার ক্লিয়ার হয়েছে? এবার আর কি কোনো ভুল করবা না। এবার হচ্ছে অবস্থান্তরমূলক যখনই যায়, তখন আমাদের কিছু জিনিস জানতে হবে। অবস্থান্তরমূলক যাওয়ার সাথে সাথে আমাদের কিছু জিনিস জানতে হবে। অবস্থান্তরমূলের বৈশিষ্ট্য, এখানের মধ্যে সবসময় রাখবো অবস্থান্তরমূলের বৈশিষ্ট্য বলে 5টা বৈশিষ্ট্য মাস্ট বলতে হবে। এক, অবস্থানমূলের বৈশিষ্ট্য, মানে অবস্থান মূল না, অবস্থান্তর মূল, অবস্থান্তর মূলর বৈশিষ্ট্য। এখানে 5টা বৈশিষ্ট্য একদম ঠোঁটের আগে রাখতে হবে, বৈশিষ্ট্য। এবার দেখ অবস্থান্তর মূলের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমত, এক, আমাদেরকে জানতে হবে প্রথমত চুম্বক ধর্ম। এক, চুম্বক ধর্মের আগে আমরা লিখি জারণ, পরিবর্তনশীল জারণ মান। পরিবর্তনশীল জারণ মান। এক, দুই হচ্ছে প্রভাবক রূপে, প্রভাবক রূপে। প্রভাবক রূপে। তিন, হ্যাঁ হচ্ছে আমাদের প্রভাবক রূপে। তারপরে হচ্ছে চুম্বক ধর্ম, ধর্ম। তারপর 4 নম্বর জটিল যৌগ গঠন আর রঙিন যৌগ গঠন। জটিল যৌগ গঠন আর হচ্ছে রঙিন যৌগ গঠন। গঠন দাও। এবার এই 5টা বৈশিষ্ট্য তোমাদেরকে ব্যাখ্যাও জানতে হবে, এগুলো তোমাদের ছোটের আগেও রাখতে হবে। কারণ কি, এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন কোনখান থেকে আসে তোমরা এটা জানো? তোমাকে এটা বলতে পারবো? সবচেয়ে বেশি কোশ্চেন কোন থেকে আসে? এই দুইটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আর এখান থেকেও কোশ্চেন আসে, মাথায় রাখতে হবে। এই 3টা বেশি কোশ্চেন আসে, বাট ওই দুটাও জানতে হবে। এগুলো ফতে দিয়ে দেয়, কত দিয়ে দেয়, চুম্বক চুম্বক ধর্মের কথা কয় কয় দিয়ে দেয়। এবার প্রথমত হলো পরিবর্তনশীল জারণ মান, এটা কিভাবে ব্যাখ্যা দিব। হুম, এটা অনেক ভালো করে ব্যাখ্যা দিতে হবে। এবার দেখতে আসি। হুম, এক হচ্ছে পরিবর্তনশীল জারণ মান, পরিবর্তনশীল জারণ মান। অলওয়েজ মনে রাখবা সব অবস্থান্তর মূল যতগুলা আছে, সবগুলা পরমাণু, আমাদের সবগুলা মৌল, তাদের পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। মানে সে একের অধিক আমাদের জারণ মান প্রদর্শন করে। এই জন্য এটাই হচ্ছে এটা একটা মেইন বৈশিষ্ট্য। এটা বৈশিষ্ট্য পাই, এটা অলওয়েজ মনে রাখতে হবে। এটা পরিপূর্ণ না, অর্ধপূর্ণ না, অপূর্ণ না। তাদের ডি অরবিটালটা অলওয়েজ থাকে অপূর্ণ। অর্ধপূর্ণ থাকতে পারে, বাট
খালিও না, একদম পরিপূর্ণ না, এটা অপূর্ণ থাকে। এবার এটা ব্যাখ্যা দিতেছে, এটা দেখুন, এটা দেখুন। প্রথম কথা হচ্ছে একটা পরমাণু নিই, যেমন হচ্ছে এগুলা মাথায় রাখবো অলওয়েজ। আমি টাইটেনিয়াম লিখতে দিয়েছিলাম এখানে। টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, হুম আয়রন, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, হ্যাঁ সরি জিঙ্ক না, কপার। এগুলা একটা মনে রাখবা, সবগুলা একটা পিরামিডের মতো যায়, দেখবা। ধরো 2 3 4, 2 3 4 5, 2 3 4 5 6, 2 3 4 5। এখানে একটা জিনিস সমস্যা হচ্ছে, এটা 5 থাকে না, এর 6 থাকে, 7 থাকে, 5টা এটা থাকে না। এটা না 5 লিখি ফেললেও কিছু হবে না তোমাদের, লিখতে হলে 5 সাধারণত থাকে না আয়রনের মধ্যে। আবার এখান থেকে এবার ইয়ে হওয়া শুরু করবে, এরও 5 থাকে না, কিন্তু এটা 6 4 3 2। তারপরে হবে কি, এখানে হচ্ছে 2 3 2 3 4, এটারও 2 3 4 সাধারণত হয়, 4 সাধারণত কম থাকে, তাও দিলাম। আর এখানে একটা জিনিস মনে রাখবো, কপারের মাত্র জানো 2 আর 1। এটা পিরামিডের মতো হয়েছে না অনেকটা, একদম কোবার পর্যন্ত পিরামিডটা মানছে, একটু ইয়াতে যায় পিরামিডটা মানে না নিকেল আর কপারটা। তাও এগুলা জেনে রাখবা। এটার মেইন রিজনটা কি, এই এত পরিবর্তনশীল জারণ মান প্রদর্শনের মেইন রিজনটা কি? এটা দুইটা রিজন আছে। এক, মনে রাখবা, মনে রাখবা N-1 ডি ও N-S, মানে আমি এখানে নিই, এখানের মধ্যে হলো 4s আর 3d, এই দুটার অরবিটালে শক্তির পার্থক্য, শক্তির পার্থক্য পার্থক্য এই দুটো অরবিটালে শক্তির পার্থক্য কেমন? পার্থক্য, এই দুটো পরমাণু শক্তির পার্থক্য তুলনামূলক কম, বুঝছো? তুলনামূলক কম হওয়ার কারণে, মূলক কম, তো তুলনামূলক কম হওয়ার কারণে আমাদের এনএস থেকে, মানে বা 4s থেকে ইলেকট্রন গুলা যে কোনো সময় ত্যাগ করে এটাতে প্রবেশ করতে পারে। আবার প্রবেশ করার মাধ্যমে ইলেকট্রন বন্ধন সৃষ্টি করতে পারে। আবার অনেক সময় কি করতে পারে জানো, অনেক সময় হচ্ছে এখান থেকেও ইলেকট্রন ওইখানে যাইতে পারে, কিন্তু মেন কথা সেটা না। কথা হচ্ছে আমাদের and মানে কি হচ্ছে 4s থেকে ইলেকট্রনটা যে কোনো সময় ইলেকট্রনটা এই অরবিটালটা ত্যাগ করে আমাদের 3D তে অতি সহজে প্রবেশ করতে পারে। প্রবেশ করার মাধ্যমে ভিন্ন 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 চারণ অবস্থা অবস্থা সহকারে অবস্থা সহকারে কি করে, সহকারে জটিল বা স্থায়ী যৌগ তৈরি করে। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর, স্থায়ী যৌগ তৈরি করে। এবং দ্বিতীয় আরেকটা ফ্যাক্টর যেটা এই বন্ধন গঠনের জন্য দায়ী, সেটা হচ্ছে ডি অরবিটালটা। ডি অরবিটালটা হচ্ছে অপূর্ণ থাকে, তাই এই দুটা লিখে দিলে তোমরা গোটা গোটা নাম্বার পাবো। এক হচ্ছে এনএস ও N-1 ডি ও এনএস এর শক্তির পার্থক্য কম, তাই যে কোনো সময় এনএস থেকে ইলেকট্রনটি N-1 ডি তে প্রবেশ করতে পারে। ডি তে প্রবেশ করার কারণে ভিন্ন ভিন্ন জারণ অবস্থায় সহকারে স্থায়ী যৌগ তৈরি করতে পারে। তাই আরেকটা হচ্ছে ডি অরবিটাল অপূর্ণ থাকে। এটা ব্যাখ্যা দিলে তোমাদেরকে 3-এ 3 দিয়ে দিব। এরপরে আমরা জানবো আহ কি জানা যায়, প্রবর্গের বৈশিষ্ট্যটা জানি, প্রবর্গ ধর্মটা বুঝি। এক, এবার হচ্ছে 2 নম্বরে গেলে প্রবর্গ বৈশিষ্ট্য, প্রভাবক ধর্ম। আমরা ছোটবেলা থেকে একটা রিয়েকশন ভালো করেই পড়ে আসতেছি, হ্যাঁ, একটা রিয়েকশন খুব ভালো করে পড়ে আসতেছি। যেমন হচ্ছে আমরা এই রিয়েকশনটা পড়ে আসতেছি, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এটা হচ্ছে এবারের পদ্ধতি। আমরা যার সাথে নীতির জন্য এটা বেশি করি, আয়রন। এখানের মধ্যে পাবো 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, 200 থেকে 250 এটিএম, তখন আমরা পাই অ্যামোনিয়াম। এটা পাওয়ার পরে শোনো, এখানে আমরা আয়রনটা, আমি আয়রনটা কি একটা বলতে পারবা?
আয়রনটা হচ্ছে আমাদের কি, আয়রনটা হচ্ছে আমাদের অবস্থান্তরমূলক। অবস্থান্তরমূলক হওয়ার কারণে এটা কি সাহায্য করতেছে, অবস্থান্তরমূলক ডি অরবিটালটা কি থাকে, ডি অরবিটালটা আমাদের অপূর্ণ থাকে। তাই এই পরমাণুগুলা ডি অরবিটালে কিছুক্ষণ অবস্থান করে। তার মানে আগে আয়রনের সাথে রিয়েকশন করে, আয়রনের সাথে রিয়েকশন করে আয়রন যে যৌগ তৈরি করে অন্তর্বর্তী যৌগ, ওই আয়রনের যৌগের সাথে বাকি আরেকটা বিক্রিয়ক রিয়েকশন করে নতুন যৌগ গঠন করে, এবং বিক্রিয়া শেষে আয়রনটা অপরিবর্তিত থাকে। তাই এটাকে বলে আমরা প্রবক রূপে কাজ করে। এবার দেখো আরেকটা রিয়েকশন আমরা শিখি, এটার আমি ব্যাখ্যা দিব। সালফার ডাইঅক্সাইড যোগ অক্সিজেন, এটা রিয়েকশন করে কি তৈরি করে, আমাদের সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড এটা আমরা লাস্টের দিকের জন্য পড়ছিলাম, কিন্তু এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবে, এখানে আমরা প্রবক হিসাবে ইউজ করেছি ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড। তো এবার দেখো এটা কিভাবে কি করে। এখানের মধ্যে প্রথমত সালফার ডাইঅক্সাইডটা ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইডের সাথে রিয়েকশন করে, ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইডের সাথে রিয়েকশন করে কি করে, সালফার ডাইঅক্সাইড তৈরি করে, টু ভ্যানেডিয়াম টু ভ্যানেডিয়াম ডাইঅক্সাইড তৈরি করে, ভ্যানেডিয়াম ডাইঅক্সাইড তৈরি করে। এই ভ্যানেডিয়াম ডাইঅক্সাইডটা পরে আবার হাফ অক্সিজেনের সাথে রিয়েকশন করে আমাদের ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড তৈরি করে দেয়। ওটা ভেক্টর, বুঝছো? তাহলে এবার চিন্তা করো, এটা কি করছে, একটা অন্তর্বর্তী যৌগ গঠন করার কারণেই এটা আমাদের তৈরি হতে পারছে। যে অক্সিজেনটা ছিল ওই অক্সিজেনটা পরবর্তী রিয়েকশন করছে, প্রথমে কিন্তু ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইডটা রিয়েকশন করছিল, বুঝছো? এটা হচ্ছে প্রবক ধর্ম গেল। প্রবক ধর্মের পরে আমরা জানবো হচ্ছে আমাদের চুম্বক ধর্ম। হ্যাঁ, 3 নাম্বার বৈশিষ্ট্য, চুম্বক ধর্ম। চুম্বক ধর্ম, চুম্বক ধর্মের মধ্যে 2-3 ধরনের ধর্ম আছে। একটা নাম্বার লিখি, প্যারা ম্যাগনেটিক, প্যারা ম্যাগনেটিক ও ফেরোম্যাগনেটিক। আর হচ্ছে ডায়াম্যাগনেটিক। হ্যাঁ শুনো, ফেরো আর প্যারা এই দুইটা হচ্ছে আমাদের অবস্থান্তর মূলের বৈশিষ্ট্য, কিন্তু এটা হচ্ছে ডি ব্লক মূলের যারা অবস্থান্তর মূল না সেগুলোর বৈশিষ্ট্য, যেমন হচ্ছে স্ক্যান্ডিয়াম, আর হচ্ছে যেমন হচ্ছে আরেকটি স্ক্যান্ডিয়াম, আরেকটা কি আমাদের জিঙ্ক, এদের বৈশিষ্ট্য। ডায়াটা আগে বলি, ডায়াটা কি, ডায়া হচ্ছে পুরাপুরি এটা কোনো চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, উল্টা তারা কিছু পরিমাণ বিকশিত হয়, সেই সকল পদার্থকে বলে ফেরো আকর্ষিত, সরি, ডায়া ম্যাগনেটিক। তাদের কোনো বিজোড় বা ডি অরবিটালটি পরিপূর্ণ থাকে, এই জন্য তাদেরকে বলি আমরা ডায়া ম্যাগনেটিক। এটার মধ্যে গ্রুপ 1 এ যে পরমাণুগুলো পড়ছিলাম ওগুলো চলে আসে গ্রুপ 1 আর 2 এর, আর এই জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম চলে আসে। এবার শুনুন, এবার হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হচ্ছে যেটা আংশিক অল্প অল্প থাকে, প্যারা অল্প চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, চুম্বক ক্ষেত্র ক্ষেত্র দ্বারা আকৃষ্ট আকৃষ্ট হয়, তাদেরকে বলে প্যারা। আর হচ্ছে যদি বেশি হয় তাহলে ফেরো। এটাতে ফেরার ফেরো হওয়ার মেইন রিজনটা হচ্ছে একটা হচ্ছে মুক্ত ইয়ার বিজোড় ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন মেইন জিনিস। এই ম্যাগনেটিক ধর্ম পড়াশোনা ফেরোতে বিজোড় ইলেকট্রন অল্প থাকে, ইলেকট্রন অল্প, কিন্তু ফেরাতে তার ফেরোতে বিজোড় ইলেকট্রন বেশি থাকে। ফেরোর ইয়াগুলো কি, Fe মানে আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটাই হচ্ছে আমাদের ফেরোর বৈশিষ্ট্য। আর বাকি যত অবস্থান্তর মূল্য আছে সবগুলো হচ্ছে ফেরাতে পড়ে যাবে। আমরা জেনে নিলাম একটুকে আমাদের চুম্বক ধর্মের বৈশিষ্ট্য। এবার এখানে আর কোনো প্যাচ খুশ নাই। তারপরে হচ্ছে আর আমরা অলরেডি মনে রাখবো ফেরো ম্যাগনেটিক পদার্থ দিয়ে আমরা চুম্বক তৈরি করি। এবার আমাদের মেইন পড়া শুরু হইতেছে জটিল অথবা রঙিন যৌগ। এই দুইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এটা এটা ধরে নাও, এটা আসবেই আসবেই আসবে, মুখস্থ করে নাও। আমি এটা আবার একদম বলে রাখতেছি, এটা আসবে। হুম, প্রথমত আমরা আসি 4 নাম্বার, রঙিন যৌগটা লিখি।
রঙিন যৌগ। রঙিন যৌগ মানে কি, একটা রঙিন বর্ণের কোনো যৌগ তৈরি করবে এমন কিছু। তাহলে এটার জন্য আমরা একটা অবস্থান্তর মৌল নিই। তাহলে অবস্থান্তর মৌল যদি নিই, তাহলে এবার আগে নিই আয়রন। আয়রনটা নিই, আয়রন 26। আয়রন 26 এর মধ্যে এখানে 1s2 2s2 না লিখে আর্গন, এখানে 18 চলে গেছে 4s2 3d6। তাহলে আয়রন 2+টা নিলাম 26, আর্গন, তারপরে হচ্ছে 4s0 3d6। হ্যাঁ, এটা গেল। এবার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে অবস্থান্তর ধাতুগুলা তার ক্যাটায়ন এর মধ্যে, অবস্থান্তর ধাতুর ক্যাটায়নের মধ্যে, এটা কি ক্যাটায়ন না? হ্যাঁ, অবস্থান্তর হলো ক্যাটায়নের মধ্যে অলওয়েজ মনে রাখবা ডি অরবিটালটি অপূর্ণ থাকে। এখন আঁকলেই তোমরা বুঝে যাবা ডি অরবিটাল কিভাবে অপূর্ণ আছে। তো ডি অরবিটাল আমি এভাবে আঁকলাম। হ্যাঁ, ডি অরবিটালের গুলোর নাম কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে স্থিতি শক্তির একটা গ্রাফ থাকে। স্থিতি শক্তি উপরের দিকে স্থিতি শক্তি বাড়ে। এখন কি অবস্থা একটা জিনিস বলো, এখানে সবগুলো অরবিটালের শক্তি সমান, এই অবস্থাকে বলে ডি জেনারেট অবস্থা। ডি জেনারেট অবস্থা। এবার আমার একটা জিনিস চিন্তা কর, ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট অবস্থা হইলে এখানে 5টা অরবিটালের শক্তি সমান, ডিএক্স, ডি ওয়াই জেড, এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, সবগুলোর শক্তি সমান। এবার একটা জিনিস মনে রাখবা, একটা আমাদের ক্রিস্টাল ফিল্ড মতবাদ অনুসারে জটিল আয়ন গঠনকালে লিগেন্ড সমূহের কারণে বা লিগেন্ড সমূহের কারণে দুটা আলাদা ফিল্ড তৈরি হয়, এটা মনে রাখবা। একটা হচ্ছে স্কোয়ার নিয়ে একটা ফিল্ড তৈরি হয় যেটা শক্তি বেশি, আর একটা হচ্ছে স্কোয়ার ছাড়া একটা ফিল্ড তৈরি হয়, এটা মনে রাখবা অলওয়েজ। এবার হচ্ছে আমি এটা বন্ধন গুলা আঁকি, ইলেকট্রন গুলা দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের কুন্ডের নীতি অনুসারে আগে বিজোড় ভাবে ঢুকবে, তারপর দুইটা ফিল্ডে বিভক্ত হয়ে যায়। দেখো কিভাবে হয়েছে। এবার বলতেছি এখানে ওখানে উঠে নাই কেন। প্রথম কথা, এখানে একটা শক্তির পার্থক্য ইকুয়াল টু এইচ নিউ। একটা জিনিস চিন্তা করো, আমরা আব্বা নীতি অনুসারে পড়ছি কি, আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। তো এখানে দেখো আগে কার শক্তি কম, নিচেরটার, যেটাকে বলে T2G। T2G আর এটা হচ্ছে ইজি, মনে রাখবো অলওয়েজ। T2G ইজি, T2G শক্তি কম। তো T2G শক্তি এখানে আগে ইলেকট্রন গুলা প্রবেশ করবে, তার পরবর্তীতে সেগুলো বাকিগুলোতে প্রবেশ করবে। এখন যে দুইটা ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের অবস্থান তৈরি হয়েছে, দুটো অঞ্চল আলাদা অঞ্চল তৈরি হয়েছে, এটাই বলে নন ডিজেনারেট অবস্থা। নন ডিজেনারেট অবস্থা। এবার কি হবে, নন ডিজেনারেট অবস্থা। এবার কি করবে, এবার এটা মনে রাখবে, এবার যখন দৃশ্যমান আলো পড়বে, দৃশ্যমান আলো পড়া মানে কি, তার একটা নিশ্চিত নিশ্চিত কোনো একটা ফ্রিকোয়েন্সি আছে। তো ফ্রিকোয়েন্সিতে নির্দিষ্ট frequency পড়লে একটা শক্তির কারণে, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গতিপূর্ণ হওয়ার কারণে ইলেকট্রন গুলা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। কিভাবে দেখ, এখানে একটা ইলেকট্রন গেল, এখানে একটা ইলেকট্রন গেল ইজিতে, এবং এখান থেকে দুটো ইলেকট্রন চলে গেছে সঙ্গে পথে। সরি সরি, এখানে একটা হবে। একটু ইয়া করি, করে নিই, একটু ঠিক করবো, কারণ কি এটা এটা ভুল হলে অনেক সমস্যা হয়ে যায়। তো এখানে দুইটা ইলেকট্রন চলে গেছে, শেষ। এবার কি করছে, মানে এখানে ইজিতে চলে গেছে T2G থেকে। এবার চিন্তা করো, ইলেকট্রন, একটা জিনিস চিন্তা করো, এই হচ্ছে ইলেকট্রন গুলো লাফিয়ে আমাদের ইজি অরবিটালে লাফিয়ে চলে গেল। লাফিয়ে চলে যাওয়ার কারণে এবার কি হচ্ছে, নির্দিষ্ট বর্ণ শোষণ করলো, আর যে বর্ণটি শোষণ করতে পারে না সেই বর্ণটিকে আমরা প্রতিফলন করলো। প্রতিফলনের কারণে আমরা যে বর্ণটা দেখবো সেটাই হচ্ছে আমাদের
দৃশ্যমান আলোতে আমরা সে বর্ণটাই দেখি, সেটাই হচ্ছে রঙিন যৌগ গঠনের মেন ল। মেন জিনিসটা আমি আবার বলি, এখানে হচ্ছে নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়েছে। নন ডিজেনারেট অবস্থা তৈরি হওয়ার কারণে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা আলো আমাদের পরমাণুর মধ্যে পড়ছে। পরমাণুর মধ্যে পড়ার কারণে ইলেকট্রন গুলা লাফিয়ে T2G থেকে ইজি তে প্রবেশ করে, এবং যে বর্ণগুলা শোষণ করছে সেগুলো তো শোষণ করছে, যেটা শোষণ করতে পারে না সম্পূরক বর্ণটা প্রতিফলিত করছে। এই জন্য আমরা বর্ণ দেখতে পাই, এবং এভাবে রঙিন যৌগ গঠন করে। এখানে মেইন জিনিসটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব। ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব কি? লিগেন্ডের কারণে। তো এবার লিগেন্ড আমি যখন রঙিন যৌগ মানে কি বলে জটিল যৌগ গঠন করানো শিখাবো, তখন আমি এই লিগেন্ড গুলার কাহিনী বলবো। লিগেন্ড গুলা হচ্ছে কিছুই না। লিগেন্ড লিগেন্ড হচ্ছে ইলেকট্রন দান করে যারা, তারা হচ্ছে লিগেন্ড। বুঝছো? ইলেকট্রন দান করে যারা, তারাই লিগেন্ড। তো লিগেন্ড গুলা কি করে? লিগেন্ড গুলার কারণে একটা দুইটা ভিন্ন শক্তি সম্পূর্ণ অঞ্চলে তৈরি হয়। একটা হচ্ছে ইজি আর একটা T2G, যেটা বলে নন ডিজেনারেট অবস্থা। এখন যখন দৃশ্যমান আলো পড়ছে, ইলেকট্রন গুলা লাফিয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। উচ্চ শক্তি স্তরে প্রবেশ করার সময় যে বর্ণগুলা শোষণ করছে সেগুলা হচ্ছে শোষণ করে ইলেকট্রন গুলো লাফায়, এবং যে বর্ণটা শোষণ করতে পারে না ওই সম্পূরক বর্ণটা প্রতিফলন করে। এভাবে রঙিন যৌগ গঠিত হয়। এটা ব্যাখ্যা করে দিতে পারলে, এই ছবিটা এই লেখাগুলো এইটুকু লিখতে পারলো তোমাদেরকে দুই নাম্বার দিয়ে দেওয়ার জন্য বাধ্য, যদি 4 নম্বরের কোশ্চেন আসে। এবার হচ্ছে আমরা জানবো জটিল যৌগ গঠন। জটিল যৌগ গঠনের জন্য আগে আমাদেরকে লিগেন্ড সম্পর্কে জানতে হবে। লিগেন্ডটা কি জানো? লিগেন্ড হচ্ছে সেই সকল পরমাণু যারা ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করার জন্য তার মুক্ত ইলেকট্রন থাকা লাগে। যেমন হচ্ছে পানি, দেখো পানির মধ্যে অক্সিজেনের কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন মুক্ত, 4টা ইলেকট্রন মুক্ত থাকে, বা 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন গুলো দান করতে পারে, এটাও একটা লিগেন্ড। তারপরে হচ্ছে সায়ানাইড। সায়ানাইড একটা লিগেন্ড, তার ইলেকট্রন আছে। তারপরে হচ্ছে এরকম অসংখ্য আছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার যেমন হচ্ছে 1 জোড়া ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা দান করতে পারে। এগুলো হচ্ছে লিগেন্ড যারা ইলেকট্রন দান করতে পারে। একটা হচ্ছে নেগেটিভ, আরেকটা হচ্ছে নিউট্রাল লিগেন্ড থাকতে পারে। এবার শুনো, আর জটিল যৌগটা, জটিল যৌগ বা জটিল আয়ন, আয়ন বা জটিল যৌগ, এটা মনে রাখবা। জটিল আয়ন বা জটিল যৌগটা, জটিল আয়ন বা জটিল যৌগটা একদম ইজি, এখানে কিছুই নাই। জটিল যৌগ হচ্ছে আহ অবস্থান্তর মৌলসমূহ, অবস্থান্তর মৌলসমূহ ও যে ডি অরবিটাল অপূর্ণ থাকার কারণে লিগেন্ড সমূহ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার মাধ্যমে যে যৌগ তৈরি করে, মানে লিগেন্ডের কারণেই মূলত জটিল যৌগ গঠন করে, সন্নিবেশ বন্ধন গঠন করে। একটা জিনিস আবার আমি এটা লিখি, অবস্থান্তর মৌলের ডি অরবিটাল অপূর্ণ থাকার ফলে লিগ্যান্ড সমূহ সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, সন্নিবেশ বন্ধন আমি ব্যাখ্যা দিছিলাম যখন মনোমার, ওই ডাইমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন মনোমার তৈরি করে, তখন আমি ব্যাখ্যা দিচ্ছি সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ বা আয়ন তৈরি করে, বা আয়ন তৈরি করে, আয়ন তৈরি করে তাকে কি বলে? জটিল যৌগ বা রঙিন যৌগ। জটিল যৌগ বা জটিল আয়ন এটা বলে নিবা। আর হচ্ছে লিগেন্ড হচ্ছে সে সকল ইলেকট্রন দানকারী পদার্থ, ইলেকট্রন যৌগ যেগুলো হচ্ছে জটিল আয়ন গঠন করার সময় নিঃসংযোজক ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন দান করে। এটা মনে রাখবা। এখানের মধ্যে কিছুই না। প্রথমে একটা আমি নিলাম কপার, নিলাম কপার। কপার 2+টাই তো হচ্ছে আমাদের ইয়ের মতো কাজ করে, তাই না? 30 আমাদের কি অবস্থিতমূলক মতো কাজ করে, কপার প্লাস তো করে না। এখানে হলো আর্গন,
4s1 3d10, এটা হচ্ছে 4s1 3d10 আর 4s0 3d9। এখানে কি হবে বলতো, অরবিটাল গুলা মধ্যে এরকম থাকে সাধারণত। গেল। এবার হচ্ছে একটা জিনিস চিন্তা করো, এর 4p-টা কি থাকে, 4s-টাও খালি, 3d-ও খালি, 3d খালি না, 4p-টাও খালি। এবার দেখো, এবার কি করলো দেখো, এর একটা জিনিস চিন্তা করো, আহ মানে 4s 4p খালি হয়ে গেছে, একটু দাঁড়াও, একটু লাইনে থাকো একটু। হ্যাঁ, এবার কি করো, এখানে দেখো ইজিলি অ্যামোনিয়া আয়ন যদি আসে, অ্যামোনিয়ার মুক্ত যদি ইলেকট্রন আসে, তখন এই ফাঁকা অরবিটাল গুলোর মধ্যে ইজিলি প্রবেশ করতে পারে একটা ওয়ে। হ্যাঁ, মানে এটা কিভাবে জটিল যৌগ গঠন করে, কপার 4 এভাবে একটা ইয়া তৈরি করে 2 মাইনাস, কারণ কি কপার এখানে এগুলা নিউট্রাল, কিন্তু কপার হচ্ছে কি 2 মাইনাস না, কপার হচ্ছে 2 প্লাস। বা এই বন্ধনটা গঠন করে কিভাবে, কপার, এটা বৃত্তাকার মতো, বর্গাকারের মতো। হ্যাঁ, সমতলীয় বর্গাকার বলে এটাকে, সমতলীয় বর্গাকার, এটা মনে রাখবা। সমতলীয় বর্গাকার হওয়ার কারণে এবার দেখো, হ্যাঁ, সমতলীয় বর্গাকার, এখানে কিন্তু এটা কিছু কিছু বইতে এইভাবে দেওয়া আছে, এটা মনে রাখবা। আর কিন্তু মূলত এটা আরেক ভাবে থাকে, ওইটা আমি তোমাদেরকে দেখাই দিই। সাধারণত এটা একটু ব্যতিক্রম, যেটা আমি দেখাইছি মাত্র। এরা অ্যামোনিয়া গুলা এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, কিন্তু এটা আরেকটা ডি আছে, 4 তে যায়, 4s 4p আর 4d-তে যায়, আর দুইটা ইলেকট্রন এখানে প্রবেশ করে। এই কপার কপার ডাই মানে কপারের সাথে যে অ্যামোনিয়া লিগ্যান্ডের যে বন্ধনটা গঠন করে সেটা হচ্ছে একটু ব্যতিক্রম, এটা হচ্ছে Se2d। এটা মনে রাখবা, সমতলীয় বর্গাকার, এটা একটু ব্যতিক্রম, আর কিছু না, মনে থাকবে এটা একটু ব্যতিক্রম, এটা অন্য গুলার মতো না। তোমাদেরকে সহজ একটা দেখাই, তাহলে তোমরা কনসেপ্টটা ধরে ফেলতে পারবা। আয়রনটা দিয়ে দেখাই, আয়রন আয়রন 2 প্লাস দিয়ে দেখাবো, 26 26। আয়রন হচ্ছে আর্গন, 4s2 3d6, আর্গন এখানে নিলাম, 4s2 3d 4s0 3d6। এবার চিন্তা করো, এবার হচ্ছে ডি অরবিটালটা আঁকি আমি, ডি আঁকি, পি আঁকি, এস আঁকি। হ্যাঁ, ডি অরবিটালে কয়টা আছে, 5টা। এখানে হচ্ছে 4s 4p 3d, এখানে আছে একটা ইলেকট্রন। আমি এভাবে লিখছি, বাট তোমরা আগে বিজেপি গুলা দিয়ে ফেলবে, তারপরে ইয়ে করবে। এটা যখন এবার লিগেন্ডটা আসবে, লিগেন্ডটা আসার সাথে সাথে এরা কি করবে, এগুলাকে ঠেলা দিবে, ঠেলা দিয়ে এগুলাকে একদম জোর করে ফেলবে। লিগেন্ডের এটা ক্ষমতা আছে, দেখছো, এগুলাকে জোর করে ফেলবে। জোর করে ফেলার কারণে এখানে এরা লিগেন্ডটা কয়টা অরবিটাল পাইতেছে, 6টার মতো, না 5টা পাইতেছে, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা হচ্ছে sp2d3, মেবি, সরি, sp3d2 টা গঠন করতে পারবে, মানে ইলেকট্রন গুলা বসতে পারবে। এটাই হচ্ছে সাধারণত হয়, শুধু কপারের ক্ষেত্রে একটা জিনিস মনে হয় ব্যতিক্রম, বাট আয়রনের ক্ষেত্রে এটা একদম জেনুইন একটা বন্ধন গঠন করে, অষ্টতলকীয়, এটা দেখায় আয়রনটা কিভাবে তৈরি করে। আয়রন, সায়ানাইড গুলার হচ্ছে কি মাইনাস, এগুলো সায়ানাইড দিল, এগুলো সায়ানাইডে বন্ধন দিল, সায়ানাইড মাইনাস। তো সায়ানাইড হচ্ছে 6টা, বুঝতে পারলো, এখানে 6, এখানে হলো +2, আর এখানে হলো -6। এখানে টোটাল হয়ে যায় কত জানো, বাইরে হয় -4, এটা মনে রাখবা। আর আয়রন বন্ধনটা গঠন করে কিভাবে আমি দেখাই, আয়রন একটু বড় দিবা, আর এগুলো একটু ছোট ছোট দিবে। সায়ানাইড, 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 এটাকে বলে আমরা অষ্টতলকীয় বন্ধন বলি আমরা, অষ্টতলকীয়, কারণ কি এটা হচ্ছে কি sp3d2, যেটা ইয়ে হচ্ছে অষ্টতলকীয়, বুঝছো।
এই দুইটা মনে রাখলে তোমরা সবকিছু পারবে। অষ্টতলকীয় ব্যাখ্যা শেষ। আজকে পি অরবিটালও কমপ্লিট। আর আছে আমাদের এই ব্লক মৌলগুলো আছে, এই ব্লক মৌলগুলা পরবর্তী ক্লাসে জানবো।